প্রদীপের নিচেই অন্ধকার। ৯ বছর ধরে নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ড। পারাপারের ভরসা বাঁশের সাঁকো, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ। যদি কোনো অসুস্থ হয়ে যায় হসপিটালে পাঠাবো, আমাদের এমনও কোনো অবস্থা নাই। ওদিন একটা বাচ্চা পড়ে গেছে, এখানে অটো থেকে বাচ্চা সহ মা পড়ে গেছে। পাইপের উপর দিয়ে মানুষজন আসতেছে, রাতে একটা লাইট নাই। আমরা ট্যাক্স সবই দিতেছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না। যান আর জনজটে ক্লান্ত রাজধানী। ঢাকাকে বাঁচাতে পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। মানুষের অন্যান্য জায়গাতে জব অপরচুনিটি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সেগুলোকে ছড়িয়ে দেওয়া, তাহলেই যে ঢাকামুখী মানুষের যে জনস্রোত, এই জনস্রোত কমে আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে অস্থিতিশীল করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। মন্ত্রীদের নজর নিজ এলাকায়। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামাতের। চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা। ঘটনার মাঝে পড়ে গুলিবিদ্ধ শিশু, অবস্থা আশঙ্কাজনক, আটক হয়নি কেউ। হাম আক্রান্ত শিশুর নতুন আতঙ্ক চিকেন পক্স। বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতাও। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। ডিমের দামে আগুন, ডজনে বাড়ল 10 টাকা। সবজির কেজি 7 টাকার ওপরে। ঊর্ধ্বমুখী চিনিও। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে দাম বাড়ালে গ্রহণযোগ্য নয়, বললেন মন্ত্রী। এবং পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথকাল। অমিত শাহর সঙ্গে বৈঠকে আজ নাম চূড়ান্ত করবে বিজেপি। মমতাকে অব্যাহতির প্রতিবাদে রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতি। মেঠোপথ আর বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা। ড্রেন, কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় জনপদ। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার 9 বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডের বাসিন্দারা। ভুক্তভোগীদের আক্ষেপ, তিলোত্তমা নগরের কোল ঘেঁষেই গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রদীপের নিচেই অন্ধকার। শাহজাহান খান এবং জাকারিয়া জয়ের ছবিতে মাহদি ইসলাম ধ্রুব রিপোর্ট। বাজার 53 গলির রাজধানীর পুরান ঢাকা। এখানে ভোর হয় ঢাকায় ঐতিহ্য আর রেওয়াজে। বিল্ডিংয়ের গা ঘেঁষে বিল্ডিং, যানজট আর জলজট যেন নিয়তি, যার দেখভালের দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মানুষের চাপ কমাতে 2017 সালে নাসিরাবাদ ইউনিয়ন সহ 18টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করে বাড়ানো হয় ঢাকা দক্ষিণ সিটির কলেবর। এরপর সময় গড়িয়েছে 9 বছর, কিন্তু বর্ধিত ওয়ার্ডে পৌঁছায়নি নাগরিক সুবিধা। নগরীর 75 নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ মেঠো পথের পাশ দিয়ে বয়ে গেছে জলাধার। বাঁশের সাঁকোয় পারাপারের একমাত্র ভরসা। মাটির রাস্তাটা আনন্দ লাগে, কিন্তু রাস্তা পাইতেছি না, অসুবিধায় চলতে হয়, রাস্তাঘাট নাই। কিছুটা এগোলে 70 নম্বর ওয়ার্ড। মানুষের জীবন যাপনের মতোই ধীরে চলনীতিতে চলছে সড়কে নির্মাণ কাজ। তাই জলে ডোবা অর্ধনির্মিত এই পথে এলাকাবাসীর ভোগান্তির প্রতীক। সিটি কর্পোরেশনে থাকাতে আমরা ট্যাক্স সবই দিতেছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না। যদি কোনো অসুস্থ হয়ে যায় তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যে হসপিটালে পাঠাবো, আমাদের এমনও কোনো অবস্থা নাই। ওদিন একটা বাচ্চা পড়ে গেছে, এখানে অটোর ভিতরে একটা রাস্তা, আজকে 2 বছর ধরে এই অবস্থায়। পাইপের উপর দিয়ে মানুষজন আসতেছে, রাতে একটা লাইট নাই, একটা কিছু নাই, মানে চরম রকমের ভোগান্তি হচ্ছে। ড্রেন, কালভার্টের অভাবে জলজট আর জলাবদ্ধতাকে সঙ্গী করেই যেন চলছে 63 থেকে 66 নম্বর ওয়ার্ড। এ নিয়ে জনপ্রতিনিধির কণ্ঠেও ঝরছে অসহায়ত্বের সুর। নাগরিক সুবিধা বঞ্চিত প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের বসবাস এখানে। পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছি এবং সিটি কর্পোরেশনকে একাধিক আমি লেটার দিয়েছি। 9 বছরের বঞ্চনার কথা এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের কানে। সময় সংবাদকে জানালেন সংকট নিরসনের পরিকল্পনার কথা। আমরা সরকারকেও বলেছি যে আমাদের চোখ বরাদ্দ দেওয়ার জন্য, এবং সেখানে রাস্তা করতে হবে,
সেখানে ইলেকট্রিক পোল লাগাইতে হবে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। কাজে সেটার জন্য সরকারি সাহায্য আমরা চেয়েছি, সরকারি সাহায্য পেলে আমরা অবশ্যই সেই কাজগুলো করব। কর্পোরেট সিটির আকাশ ছোঁয়া অট্টালিকার পাশেই এই অন্ধকার দ্বীপ যেন আধুনিক নগরায়নের এক চরম উপহাস। শহর তো কেবল ইটের দালান নয়, শহর মানে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কবে ফিরবে এই বঞ্চিত গলিতে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। যানজট আর জনজটে ক্লান্ত রাজধানী ঢাকা। ধারণ ক্ষমতার চেয়ে 7 থেকে 10 গুণ লোকের আবাসস্থল এই নগরী। বিশ্লেষকরা বলছেন, বিকেন্দ্রীকরণের নামে ঢাকাকে আর বড় করা যাবে না। বিকেন্দ্রীকরণ পরিকল্পনা করতে হবে পদ্মা মেঘনার ওপারকে কেন্দ্র করে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে পরিকল্পনা করতে হবে সবুজ বনায়নের। জিমসন মাহমুদের প্রতিবেদন। প্রায় 3.25 কোটি মানুষের বসতির নগরী, জাতিসংঘের হিসেবে বিশ্বের দ্বিতীয় জনবহুল বৃহত্তম শহর। এই নগরী এখন মানুষের ভারে ক্লান্ত। অথচ তিলোত্তমা নগরী গড়ার কথা ছিল রাজধানী ঢাকাকে। বিশ্লেষকরা বলছেন, একটি আদর্শ নগরীতে প্রতি বর্গ কিলোমিটারে থাকবে 20 থেকে 25 হাজার মানুষ। রাস্তা থাকবে 25%, থাকবে 25% সবুজ বনায়ন, আর জলাশয় থাকার কথা 10%। এই মেগা সিটিতে এখন আছে মাত্র 7% সড়ক, সবুজ আছে 5%, আর জলাশয় মাত্র 5%। সবকিছুর ঘাটতি থাকলেও এই নগরীতে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 40 থেকে 50 হাজার মানুষ। সব মিলিয়ে এই নগরী এখন জনজটের। লোকসংখ্যা বাড়তেছে, সেই হিসেবে মানুষের সুযোগ সুবিধা বাড়তেছে না। এত মানুষ, এত অপরিষ্কার পরিচ্ছন্ন, আসলে ঢাকা এখন বসবাসযোগ্য নয়। 10 গুণ লোক বেশি এখানে বসবাস করে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। পরিসংখ্যান বলছে, প্রতিদিন কাজের সন্ধানে নগরীতে আসছেন 2000 থেকে 2500 মানুষ। বছরে প্রায় 5 লাখ। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে নিত্যদিন গড়ে উঠছে নতুন নতুন ভবন। 2008-এ নতুন বিধিমালা হলো, তখন কিন্তু আর ঢাকার ভবনগুলো কেমন হবে, সেখানে কেমন আয়তনের মানুষ থাকবে, কী সংখ্যা মানুষ থাকবে, সেটা কিন্তু একেবারে ভেঙেচুরে একাকার হয়ে গেল। এবং দেখা গেলো যার ফলে আগে যে সরু 10-12 ফিট রাস্তার পাশে 3-4-5 তলা ভবন ছিল, সেখানে 10-12 তলা ভবন হওয়া শুরু হয়েছে। মানুষের অন্যান্য জায়গাতে যদি আপনার ইনকামের সুযোগ তৈরি হয়, তখন এই ঢাকামুখী হওয়ার প্রবণতাটা কমে আসবে। জব অপরচুনিটি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য যে সকল সুবিধাগুলো আছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া, তাহলেই যে ঢাকামুখী মানুষের যে জনস্রোত, এই জনস্রোত কমে আসবে। জনজটের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানজট। 1 দশক আগে যে নগরীর যানবাহনের গতি ছিল প্রতি ঘন্টায় 21 কিলোমিটার, এখন তা প্রায় 5 কিলোমিটার। গড়ে অপচয় হচ্ছে প্রায় 72 লাখ কর্মঘণ্টা। বিশ্লেষকদের মতামত নিয়ে এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। লাইফ সাপোর্টে থাকা তিলোত্তমা নগরী ঢাকাকে বাঁচাতে। জিমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতিতে মানব জীবনের সন্ধান করে গেছেন রবি ঠাকুর। শিল্প সাহিত্যের মধ্য দিয়ে তিনি বর্তমান সময়েও প্রাসঙ্গিক। +165তম জন্মজয়ন্তীতেও বাঙালির অবিচ্ছেদ্য রবি ঠাকুর চিরজাগরুক পাঠক প্রাণে। এ নিয়ে খবর থাকছে সংবাদের শেষাংশে। হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নওগাঁর পতিশরে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না। আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে।
মন্ত্রীদের নিজ এলাকায় উন্নয়নের মাধ্যমে বিএনপি সরকার নতুন করে বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ তুলেছে জামাত। দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, যেসব জায়গায় ক্ষমতাসীন নেতার বাড়ি শুধুমাত্র সেসব জায়গায় উন্নয়ন করা হচ্ছে। সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতাসীন নেতাদের বাড়ির এলাকায় উন্নয়ন করা হচ্ছে। অনেক রক্তের উপরে ক্ষমতায় বসেও বিএনপি সরকার আবারও বৈষম্যের সমাজ গড়ে তুলছে বলেও অভিযোগ করেন তিনি। বগুড়াকে সিটি কর্পোরেশন আরও 5টা নতুন উপজেলা দেখছেন না, আমরা এর কোনো বিরোধিতা করছি না। সেই সব জায়গায় জেলা উপজেলা বিভাগ কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। এনসিপি ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার 3 শতাধিক নেতাকর্মী। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন দলের কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ আছেন এই তালিকায়। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের এনসিপিতে সম্পৃক্ত হওয়ার ফলে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলে আশা করছেন দলটির নেতারা। দেশে প্রশাসনিক সেবাকে আরও জনমুখী ও সহজলভ্য করতে 4 জেলায় 5টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে কক্সবাজারের মাতামুহুরী, বগুড়ার মোকামতলা, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ। সরকারের এই সিদ্ধান্তে আনন্দে ভাসছেন স্থানীয়রা। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বদলে যাবে এলাকার চিত্র। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, নতুন উপজেলা হিসেবে স্বীকৃতি পেল 5টি জনপদ। কক্সবাজারের চকরিয়া উপজেলাকে প্রশাসনিকভাবে বিভক্ত করে গঠন হচ্ছে নতুন উপজেলা মাতামুহুরী, যার আওতায় আসছে বদরখালী, পশ্চিম বড়ভেওলা, পূর্ব বড়ভেওলা, সাহারবিল, বিএমচর, কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়ন। নতুন উপজেলা গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। আমরা আশা করি এর ফল শীঘ্রই জনগণ উপকার পাবো। একই ধারাবাহিকতায় হচ্ছে বগুড়ায় শিবগঞ্জ সহ আরও 4টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা মোকামতলা। এতে দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমে আসবে বলে আশা স্থানীয়দের। মোকামতলা সর্বস্তরের মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। আমাদের যেতে হতো শিবগঞ্জ, এখন আর আমাদের শিবগঞ্জে যেতে হবে না, এখন আমাদের মোকামতলাই হবে। ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে নতুন করে রুহিয়া ও ভুল্লি নামে যুক্ত হচ্ছে 2 উপজেলা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা। আমরা অনেক খুশি, বর্তমান সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। রুইয়া উপজেলা হলে আমরা সব রকম সুবিধা পাবো, অন্য উপজেলা যেতে হবে না। লক্ষ্মীপুরের 9 ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা অনুমোদন দেয় এলাকায় বইছে আনন্দের জোয়ার। আমরা যে নাগরিক সুবিধাগুলো পাওয়া যোগ্য ছিলাম এতদিন পাইনি, আমরা সেগুলো এখন থেকে কন্টিনিউয়াসলি পাবো। আঞ্চলিক গুরুত্ব বিবেচনা করে এখানে একটা থানা অথবা উপজেলা হবে। নতুন উপজেলা বাস্তবায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে প্রত্যাশা স্থানীয়দের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। হাম আক্রান্ত শিশুর নতুন আতঙ্ক চিকেন পক্স। সুস্থ হওয়ার পরও বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। জ্বর হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। 9 মাসের ছোট্ট শিশু মুজাহিদ 9 দিন ধরে ভর্তি হাসপাতালে। হাম ছাড়াও ছোট্ট এ শরীর লড়ছে কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতায়। প্রথম দিকে জ্বর ও কাশি থাকলেও হাম কিনা নিশ্চিত না হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করে মুজাহিদের অভিভাবকরা। এতে বেড়ে যায় শারীরিক জটিলতা। প্রথমে র্যাশ ওঠে নেই, 2 দিনের পরে আবার 3 দিন তখন শরীরে র্যাশ দেখা গেছে আর বলছে অ্যালার্জি। এগুলা যে হাম বলে নেই। 4 দিনের পরে আবার বলতেছে, কাল বড় ডাক্তার দেখাইছি, ওখানে বলতেছে এগুলা
হামস। শুধু মুজাহিদ নয়, এভাবেই প্রতিদিন শিশুদের মায়াভরা চাহনিগুলোকে মলিন করে দিচ্ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছে 57 শিশু। আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের বাড়ছে উদ্বেগ। 7 দিন জ্বর নাই, মানে যে ট্রিটমেন্ট চলতেছে আর আবার গলায় গা, এরকম মুখে পুরা মুখে। তখন ডাক্তার দেখাইছি, ঢাকা মেডিকেলে দেখাইছিলাম, তখন উনিরা ডিএনসি হসপিটালে ট্রান্সফার করছিল। প্রথম র্যাশটা মুখে উঠছিল, সাথে সাথে চাউলের মতো মুখের মতো হয়েছিল, তারপর ওই র্যাশ পুরো শরীরে ছড়াই গেছে। হঠাৎ করে জ্বর আসার পরে 103 কমে না, ওষুধ সাপোজিটর দিচ্ছি কমে না, পরে 4 দিনের মাথায় এরকম মুখে র্যাশ উঠছে পুরো শরীরে। এদিকে হামের সঙ্গে চিকেন পক্সে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে বলে জানালেন ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। হামের সাথে চিকেন পক্সের পেশেন্টও আসছে, খুব কম, কিন্তু হাম এবং চিকেন পক্স দুটোই থাকছে কোনো কোনো পেশেন্টের। আর অন্যান্য যেমন হচ্ছে নিউমোনিয়া তো থাকছেই, হাম ছাড়া, হাম সহ এবং শুধু নিউমোনিয়ার পেশেন্টও কিছু আছে। চামড়ায় যদি লাল লাল দাগ দেখা যায় তাহলে তো আপনারা বুঝে যাচ্ছেন যে এই বাচ্চাটার হাম আছে, তাহলে তাকে লাল দাগ আসার পরে আরও 4 দিন আলাদা রাখেন। হামে আক্রান্ত হলে কমে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা, এজন্য অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেড়ে যায় বলে জানান চিকিৎসকরা। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী কিছুদিন আইসোলেশনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। হামে একদিকে যেমন কমেছে আক্রান্তের বয়সসীমা, অন্যদিকে বেড়েছে সংক্রমণ পরবর্তী জটিলতা। এমন পরিবর্তনের প্রশ্নে উঠছে, তবে কি চরিত্র বদলেছে মিজেলস ভাইরাস? বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস এক প্রকারই হয়ে থাকে, তবুও আরও নিশ্চিত হতে বিশ্বজুড়ে গবেষণা চলছে বলে জানান বিশেষজ্ঞরা। মনির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। হাম ও হামের উপসর্গ নিয়ে একের পর এক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরাও জানিয়েছেন হামের ভিন্ন আচরণের কথা। আগে কখনো 9 মাসের আগে হাম না হলেও এবার রেকর্ড করেছে 6 মাস, এমনকি তার চেয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার। সে পরিস্থিতি বিবেচনায় নিয়ে হামের টিকাদানও শুরু হয়েছে 6 মাস বয়স থেকেই। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে হাম সংক্রমণ পরবর্তী জটিলতাও। জ্বর, ঠান্ডা দিয়ে শুরু হয়ে নিউমোনিয়া, এরপর ইনকেফালাইটিসের মতো মস্তিষ্কের প্রদাহ দেখা দিয়েছে, যাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। হামের এমন জটিল পরিবর্তনে প্রশ্ন উঠেছে মিজেলস ভাইরাসের ধরন বদলেছে কিনা। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মিজেলস সিঙ্গেল সেরোটাইপ বা এক প্রকারেরই হয়। বর্তমান হামের প্রাদুর্ভাব এই ভাইরাসের কোনো গঠনগত কিংবা জেনেটিক পরিবর্তন সেটা বলা যাচ্ছে না। জিনগতভাবে যে পরিবর্তনের কথা আমরা বলি, যার কারণে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসলো যার কারণে মহামারী হতে পারে, সেই ধরনের এই মিজেলস ভাইরাসের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা আসলে খুব একটা নাই বলেই প্রতীয়মান হয়। এই প্রাদুর্ভাব যে ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে, সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এতে নতুন কোনো ধরন পাওয়া যায়নি। ভাইরাসটি স্থিতিশীল হওয়ায় নতুন ধরন হওয়ার সম্ভাবনাও কম, তাও গবেষণা চলছে বলে জানান এই বিশেষজ্ঞ। দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এখনো পর্যন্ত নতুন কোনো ধরন পাওয়া যায়নি, তবে এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম, তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে সারা পৃথিবীতেই। তবে ধরন যাই হোক, শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একেবারে শূন্য করে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার এত বছরেও সরকারিভাবে কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া চিকিৎসার সুযোগ না থাকলেও বর্তমান সরকার চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সকালে মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে কথা বলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারিনি। বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে, অর্থাৎ
অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায় না। দুপুরের সময় আরো থাকছে ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহবাহী বিমান, অশ্রুসিক্ত চোখে বিদায় জানালেন প্রবাসীরা। শনিবার সকালে পৌঁছবে দেশে। চট্টগ্রামের বায়েজিদে গুলি করে যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। পূর্বশত্রুতার জেরে বোনের বাসা থেকে ডেকে এনে খুন করা হয় তাকে। এ সময় সন্ত্রাসীদের এলো পাতারি গুলিতে চোখে গুলি লাগে এক শিশুর। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন সন্ত্রাসীর ধাওয়া থেকে পালিয়েও রেহাই পায়নি রাজু। এলোপাতাড়ি গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সন্তান হারানোর শোকে মায়ের আহাজারিতে ভারী চারপাশ। স্বজনরা জানায় কয়েকদিন আগে নগরীর বায়েজিদের রৌফাবাদের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন হাসান রাজু। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ফোনে ডেকে বাইরে আনা হয় তাকে। পরে 4-5 জনের একটি দল একের পর এক গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের দাবি হয়েছে ওদের ফাঁসিতে নিয়ে আসার জন্য। এদিকে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রেশমি আক্তার নামে 4th শ্রেণী পড়ুয়া এক শিশুর চোখে গুলি লাগে। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেশমির অবস্থাও আশঙ্কাজনক। দোকানে যাচ্ছিল কিছু সদাই আনার জন্য, এখন সন্ত্রাসীদের মনে করেন এলোপাতাড়ি গুলিতে ও আহত হয়। যদি শাস্তি না দেয় তাহলে তো একজনের জন্য 10 জনের তো ক্ষতি হতে পারে। তাহলে তাড়াতাড়ি যত সম্ভব ওদেরকে গ্রেপ্তার করতে হবে। বায়েজিদ থানা পুলিশের কেউ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হাওরে রোদের দেখা পাওয়ায় সুনামগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কৃষক। বিস্তারিত জানতে দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরের তীরবর্তী লালারচর গ্রামে। এই তীরবর্তী লালারচর গ্রাম এখানে প্রায় 5টি গ্রাম রয়েছে। লালারচর, আলমপুর, দরিয়াবাদ সব প্রায় 5টি গ্রাম রয়েছে। কিন্তু এই লালারচর গ্রামের অবস্থাটা যদি বলি, এখানে প্রায় 110টি পরিবারের বসবাস এবং এর মধ্যে 60টি পরিবারের কৃষি জমি পানিতে তলিয়ে গেছে এবং 30টি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে কৃষকরা রোদে ধান শুকাচ্ছেন এবং খড় শুকাচ্ছেন, আসলেও এই রোদটা তাদের জন্য অনেকটা আশীর্বাদ হয়ে বসে আছে, বর্ষিত হয়েছে। কারণ এখানের লোকজনের সাথে আমি সকাল থেকে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখন তারা সঠিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নির্ণয়ের দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন যদি 2 জন 1 জন করে কোনোভাবে এই তালিকা অর্থাৎ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয় তাহলে অনেক ভুল হবে, যেটা গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে গণশুনানির ভিত্তিতে যদি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয় তাহলে প্রকৃত কৃষকরা এই ক্ষতিপূরণের আওতায় পাবেন, অর্থাৎ সরকারের সহায়তার আওতায় আসবেন। আর যদি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান কাউকে এককভাবে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয় তাহলে এতে অনেক ভুলভ্রান্তি হবে এবং একই পরিবারের অনেক সদস্য এই ক্ষতিগ্রস্ত তালিকা চলে আসবেন। আমি এখানকার লোকজনের সাথে কথা বলে জেনেছি যে এই গ্রামের একই বাড়ির প্রায় 5টা নাম চলে আসছে ক্ষতিগ্রস্তের তালিকায়। এই ধরনের অসঙ্গতি এবং অনিয়ম অভিযোগ অনেকেই করেছেন। আমরা যদি বলি যে তারা জানিয়েছেন যে গ্রাম ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক যদি গণশুনানি করে ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি করা হয়, এক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেমন ক্ষতি পরিমাণ সরকারি সহায়তার আওতায় আসবেন, যে অন্যদিকে নির্ভুল যে তালিকা অর্থাৎ ক্ষতিগ্রস্তদের নির্ভুল তালিকা তৈরি করাও সম্ভব হবে। তো সুনামগঞ্জে যে গত কয়েকদিনের রোদের কারণে কৃষকরা অত্যন্ত উপকৃত হয়েছেন, তারা ভিজা ধান শুকানোর যে কর্মযজ্ঞ শুরু করেছেন এটা এখনও অব্যাহত রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওরের লালারচর গ্রাম থেকে মারাখোলার সবশেষ খবর। রাজধানীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতা। বাজারে ডিমের দামে আগুন, ডজনে বাড়ল 10 টাকা। সবজির কেজি 60 টাকার উপরে। ঊর্ধ্বমুখী চিনির দরও। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে বাজারে পণ্যের দাম বাড়ালে গ্রহণযোগ্য নয় বলে জানালেন বাণিজ্য মন্ত্রী।
ব্যবসা গরমে একদিকে নাজেহাল অবস্থা, সেই সঙ্গে মূল্যস্ফীতির স্বস্তি মিলছে না বাজারেও। তাই সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা, লাল ডিম 140 টাকা আর সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ বাজারে নেই। এই সময়টাতে কেন ডিমের দাম বাড়লো, এটার পিছনে কোনো সিন্ডিকেট কাজ করতেছে কিনা ওটা সরকারের দরকার যে তদন্ত করা। অল্প কয়েকদিনের মধ্যে যে ডিমের এত তফাৎ, ঠিক আছে, এটা কি কোথা থেকে যে হয়েছে সেটা বোঝার কোনো উপায় নেই। যে টাকায় আমাদের কিনা লাগে, কিনা নিয়ে এটা বেচতে হয়, আর 10 টাকা লাভ হইলেও বেচা লাগবে, 10 টাকা লস হইলেও বেচা লাগবে। 2 সপ্তাহে ডিমের দামটা একটু বেশি চলতেছে। স্বস্তি নেই দানাদার পণ্যের বাজারেও। সপ্তাহ ব্যবধানে চিনি, খোলা ময়দা, আটা কেজিতে 5 টাকা বেড়েছে। এলাচের দাম বেড়েছে কেজিতে 400 টাকা। ক্ষুব্ধ ক্রেতারা। আজকে বাজার করলাম, বাজার সবকিছুর দাম বেশি, বিশেষভাবে তেলের দাম বেড়েছে। তেল 200 টাকা লিটার নিচ্ছে। কোনো রকম দিন আইনা দিন খায়, অত তো ইয়া না, তারপরেও বেশি মনে হচ্ছে আগের থেকে এখন জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে। তেলের যে 4 টাকা লিটার বাড়াইছে, বাড়ার পরও তেলের সরবরাহ ঠিক নাই। কিছুতেই নামছে না কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম। অসন্তুষ্ট ক্রেতাদের কাছে পরিবহন খরচ বৃদ্ধি আর সরবরাহ সংকট তুলে ধরছেন বিক্রেতারা। তবে এখন পর্যন্ত অপরিবর্তিত ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে। সব জিনিসপত্রের দাম অনেক ঊর্ধ্বগতি, বিশেষ করে সবজি। আমরা যে পরিমাণ টাকা পাই ওই পরিমাণ টাকা দিয়ে 15 দিনও চলে না। 2-3 দিন বৃষ্টি আসার কারণে সবজি কিছু নষ্ট হয়েছে, ফসল, এই কারণে সবজিটার দাম কিছু নষ্ট হওয়ার কারণে দাম বেশি। এদিকে সিলেট বিমানবন্দর এলাকায় একটি উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। স্পেকুলেটিভ যে একটা ইনক্রিজ ইনফ্লেশন, এটা যেন না হয়, এটার দায়িত্ব আপনারা আমার সবার। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান তিনি। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ক্রুড অয়েল সংকটে 23 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। ভোর থেকে শুরু হয় ক্রুড পরিশোধন, তবে পুনরায় বন্ধ হওয়া ঠেকাতে বিকল্প উৎস থেকে দ্রুত ক্রুড সংগ্রহের পরামর্শ বিশেষজ্ঞদের। কবলতের রিপোর্ট। 23 দিন পর জ্বলে উঠল একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির চুল্লি। ভোর 5টায় ট্যাঙ্ক থেকে প্রসেস হিটারে শুরু হয় ক্রুড সরবরাহ। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে। ক্রুড অয়েলটা রিফাইনারিতে এসেছে, এটা অলরেডি প্রসেসিংও শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে তেল কোম্পানিতে চলে যাবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি। বহুল আলোচিত হরমুজ প্রণালী এরিয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড হওয়া ক্রুড অয়েলবাহী জাহাজ MT9 মিয়া বুধবার সকালে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। সংশ্লিষ্টরা বলছেন মজুদ অপরিশোধিত জ্বালানি তেলে 25 দিন চলতে পারে পরিশোধনাগারটি। এটা যাতে আর বন্ধ না হয় এবং আগামী 20-25 দিনের মধ্যে নতুন যাতে চালান নিয়ে আসে সেই ব্যবস্থা অবিলম্বে বিপিসিকে করতে হবে। 10 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে 25 মের মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসবে শিপিং কর্পোরেশনের ভাড়া করা জ্বালানিবাহী জাহাজটি। 4 লাখ টন তেল যদি বাংলাদেশে এনে আমরা যে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করতে পারি, জ্বালানি বা নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বা জ্বালানি সমস্যা নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে। ইস্টার্ন রিফাইনারিতে 2,25,000 মেট্রিক টন ক্রুড এবং 1.5 লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রাজধানীর আইসিসিবিতে চলছে কোয়াব আয়োজিত আইসিবিসি এক্সপো। দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, কেবল অপারেটর, ব্যবসায়ী ও প্রযুক্তিপ্রেমীদের মিলন মেলায় রূপ নিয়েছে এই আয়োজন।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দ্বিতীয় দিনের মতো চলছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত ICBC এক্সপো 2026। এক ছাদের নিচে প্রযুক্তি প্রেমী ও ব্যবসায়ীরা দেশীয় উদ্ভাবনকে বিশ্বমঞ্চে প্রদর্শন করতে চান প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। সেই সঙ্গে নিজের পণ্যের মান তুলে ধরেন তারা। মেলায় অংশগ্রহণ করেছেন বিদেশি ভেন্ডরও। মেলা নিয়ে আমি বলবো ধন্যবাদ জানাতে চাই কোয়াবকে, বিকজ এত সুন্দর একটা আয়োজন করার জন্য ইন্টারন্যাশনাল মানের একটা মেলা করেছে এখানে। হোপফুলি নেক্সটে আরও বড় করে আরও বিদেশি অনেক পার্টিসিপেন্ট এখানে আসবে এবং আমরা আমাদের দেশকে ইনোভেশনের সাথে যে আমরা কতখানি এগিয়ে আছি সেটাও আমরা বিশ্বের বাকি মানুষদের জানাতে পারবো। AI রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, যেটা আসলে বাংলাদেশ মার্কেটের IT সার্ভিসকে আরও এনহ্যান্স করবে, তার সিকিউরিটিকে আরও ইজি করবে। আমরা নেটওয়ার্কিং জগতে যত নেটওয়ার্ক প্রোডাক্ট আছে সবগুলো সলিউশন নিয়ে কাজ করি, হার্ডওয়্যার প্রোডাক্টগুলো আর কি। তো এই জায়গায় আসতে পারলে কি একটা ভালো লাগা কাজ করে। দেশের প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। কিছু কিছু নতুন কোম্পানিগুলো আসছে, তাদের প্রোডাক্টগুলো দেখলাম, প্রোডাক্টগুলো অনেক ভালো। ইন্ডিয়া থেকে আসছে কয়েকটা কোম্পানি দেখলাম, ওনাদের প্রোডাক্টগুলো ভালো লাগছে আর আমি কোল্ডিং থেকে ওয়েলটি ব্যবহার করি, তারপরে পন মডিউলও ব্যবহার করি, ওনাদের মাল ভালো আছে, আমি ব্যবহার করতেছি। দর্শনার্থীদের জন্য বিকেলে র্যাফেল ড্রর ব্যবস্থা করেন মেলার আয়োজকরা। বলেন শনিবার পর্যন্ত চলবে এই ICBC 2026 এক্সপো। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। উজান ভাটির অসম পানি প্রবাহের শিকার তিস্তা পারের মানুষ। ভারতের সঙ্গে পানি চুক্তি বা চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাধান চান ভুক্তভোগী কয়েক কোটি মানুষ। পশ্চিমবঙ্গের আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উত্তরের দুঃখ তিস্তা, বর্ষায় কুল ভাঙে আর খরায় ধুধু বালুচর। তিস্তার পানি নিয়ে ভারতের সাথে আছে দীর্ঘদিনের বিবাদ। 2011 সালে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তা ভেস্তে যায়। অভিযোগ আছে উজানে একাধিক বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে ভারত। বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়। পাইপ বোর্ডিং করি থেকে পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিবার লাগছে। গবেষকদের মতে পশ্চিমবঙ্গ রাজনৈতিক আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ জরুরি। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তার দোহাই দিয়ে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলেছিল। এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া যে মমতার কারণেই তিস্তার পানি বন্টন চুক্তি হয়নি। উজান ভাটির এই অসম পানি প্রবাহের শিকার তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এমনকি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও জায়গা পেয়েছে এই প্রকল্প। বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরেও গুরুত্ব পেয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা। শুরু থেকেই এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হবে, আলোচনা হবে, সেগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর টেবিলে অ্যাড্রেসড হবে এবং চুক্তি সই হবে। সেই কারণে এই সফরটা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বঞ্চনা আর সংকট পেরিয়ে তিস্তা আবারও হয়ে উঠতে পারে উত্তরের প্রাণ ও সমৃদ্ধির প্রতীক। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে আজ বিজেপির নির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের নতুন সরকার। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতির প্রতিবাদে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পশ্চিমবঙ্গ জুড়ে। সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গে সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়া বিজেপি। এরই মধ্যে কলকাতায় এসেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। গেরুয়া শিবিরের খবর, ওই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও পরিষদীয় দলনেতা চূড়ান্ত করা হবে। যদিও কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে বিজেপির অন্দরেও চলছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীকেই বেছে নিতে পারে পদ্ম শিবির। আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে।
শুক্রবার সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে নতুন মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে সরকার গঠনের অনুরোধ জানাবেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে মেয়াদ শেষ হওয়ায় মমতাকে বরখাস্ত না করলেও বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। নতুন সরকারের শপথ পর্যন্ত তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য কেউ না থাকায় রাজ্যপালের হাতেই থাকবে শাসনভার। এদিকে বিধানসভা ভেঙে দিলেও নিজেকে সাবেক বলতে নারাজ মমতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজের পরিচয়ে এখনো লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, যুদ্ধকালীন তৎপরতায় একেবারে কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড ময়দানে আগামীকালের অনুষ্ঠান, রাজ্য সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে মঞ্চ, সেটি কিন্তু তৈরি করার একেবারে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। দিনরাত পরিশ্রম করে প্রকৌশলীরা, কর্মীরা তারা করছেন এবং কঠোর নিরাপত্তা বলয় কার্যত ব্রিগেড ময়দান চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। সকালবেলা আমরা সেখানে ছবি তুলতে পারলেও বিকেলবেলা দুপুরের পর থেকে কিন্তু, যেহেতু কালকে প্রধানমন্ত্রী সহ অন্ততপক্ষে এখনো পর্যন্ত খবর যে এই শপথ অনুষ্ঠানে প্রায় 19টি রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন, বিদেশি কূটনীতিরা থাকবেন, শীর্ষস্থানীয় আমলারা থাকবেন এবং বিশিষ্টজনের উপস্থিতিতে এটা নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য রাজ্যের এই মুহূর্তের রাজভবন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে বিষয়টি আলোচিত চর্চিত, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত নতুন সরকারের মুখ্যমন্ত্রী কিংবা নতুন করে একটি উপমুখ্যমন্ত্রী হবেন সেরকমও শোনা যাচ্ছে। কারণ বিজেপি শাসিত অধিকাংশ রাজ্যেই দেখা যায় যে মুখ্যমন্ত্রীর পরে একজন করে মুখ্যমন্ত্রী রাখা হয়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আলোচনায় নিঃসন্দেহে যে নামটি আসছে সেই নামের ওপর, শুভেন্দু অধিকারী নামের ওপর শিলমোহর পড়বে কিনা ইতিমধ্যে আমরা জানি। নিউ টাউনের বিশ্ব বাংলা বঙ্গ কনভেনশন সেন্টার ইতিমধ্যেই অমিত শাহর নেতৃত্বে 207 জন যারা নবনির্বাচিত বিজেপির বিধায়ক তাদের নিয়ে একটি বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি 4টের মধ্যে শেষ হবে এবং 4টের পরই পরিষদীয় দলনেতা নির্বাচিত বিধায়ক বিজেপি প্রার্থীদেরকে নিয়ে যে পরিষদীয় দলনেতা নির্বাচিত হবেন তাকে নিয়ে রাজভবনে যাবেন পরিষদীয় দলনেতা যিনি নির্বাচিত হবেন এবং তারপরে কিন্তু মন্ত্রী পরিষদকে এই নতুন সরকারকে শপথ নেওয়ার জন্য RN রবি রাজ্যপাল তিনি কিন্তু বলবেন। এটি ছিল এই দিকের খবর। কিন্তু অন্যদিকের যেটি খবর, ইতিমধ্যে আপনি জানেন যে অমিত শাহ স্থানীয় সময় সকাল 11টায় কলকাতা বিমানবন্দরে নামেন। তার আগে গতকাল রাতে এবং আজকে সকালবেলাও 2 দফা বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কারণ আপনি জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছেন অমিত শাহ। কারণ অমিত শাহই চূড়ান্তভাবে মুখ্যমন্ত্রী কে হবেন বা মন্ত্রী পরিষদের রূপরেখা তিনি চূড়ান্ত করবেন। তবুও দলীয় শৃঙ্খলা এবং রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, এবং যেটি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অনেক সদস্যের নামই কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চূড়ান্ত করেছেন। সে বিষয়টি কিন্তু শুধুমাত্র আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষায়। ইতিমধ্যে এরই সঙ্গে রাজ্যের যে সার্বিক আইন শৃঙ্খলা অবস্থা অবনতি যেটি আমরা দেখেছিলাম গত কয়েকদিন ধরে, সেটি কিন্তু গতকাল রাতের পর থেকে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর PS হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কাউকে সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের আগে চূড়ান্ত প্রস্তুতির আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। ঢাকার পথে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। অশ্রুসিক্ত চোখে বৃষ্টিকে শেষ বিদায় জানান প্রবাসীরা। দুবাই হয়ে শনিবার সকালে পৌঁছবে ঢাকায়। যুক্তরাষ্ট্র থেকে হাসনুজ্জামান সাকের রিপোর্ট। লিমনের পর এবার দেশের পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে খুন হওয়া PhD শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ট্যাম্পার ফিউনারেল থেকে বৃষ্টির কফিনটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে রাত 8:50 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। দুবাই হয়ে শনিবার সকাল 8:40 মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে।
এর আগে স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পিএইচডির 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে। শুক্রবার বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়া হবে। গেল এপ্রিলে মার্কিন নাগরিক হিশাম আবু গেরভের হাতে নির্মমভাবে খুন হন জামিল ও বৃষ্টি। এই ঘটনায় পুলিশ হিশামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। লিমন ও বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জামিলের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার ঢাকায় যাচ্ছে বৃষ্টির মরদেহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার রবীন্দ্র জয়ন্তীর খবর। সমাজের বহমান স্রোতধারা থেকে দূরে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নানা রক্ষণশীলতার মাঝে জন্ম হয়েছিল যে শিশুর, সেই শিশু একসময় সামনে আসেন বাংলা সাহিত্যের উজ্জ্বল সূর্যরূপে। সে সূর্যের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের প্রতিটি শাখা ছুঁয়ে রবির আলো প্রসারিত হয়েছে সমাজ ভাবনায়, অবহেলিত বঞ্চিত মানুষের উন্নয়নের বাস্তব প্রচেষ্টায়। শিল্প সাহিত্যের মধ্য দিয়ে তিনি বর্তমান সময়েও প্রাসঙ্গিক। ১৬৫তম জন্মজয়ন্তীতেও বাঙালির অবিচ্ছেদ্য রবি ঠাকুর চিরজাগরুক পাঠক প্রাণে। উমেহানের রিপোর্ট। বাংলাভাষী মানুষকে সুন্দরের রূপ চিনতে শিখিয়েছিলেন তিনি। হিয়ার মাঝে লুকিয়ে থাকা ছন্দ গানে মুগ্ধতা ছড়িয়ে শতকের শতক মোহবিষ্ট করে রেখেছেন কোটি মানুষকে। তিনি রবীন্দ্রনাথ। কাব্যে ফুটিয়েছেন ছন্দের ফুল, গদ্যে এঁকেছেন মোহন মায়ারঞ্জন, রং তুলি হাতে হেঁটেছেন চিত্রকলার মায়াবী পথে। বাংলা ভাষা, সংস্কৃতি আর চেতনার ভুবনে তার দীপ্তি আজও অনিবার্য। তিনি শুধু সাহিত্যিক নন, ছিলেন চিন্তার বিপ্লবী। শিক্ষা, নারী স্বাধীনতা, প্রকৃতি আর মানবতার প্রশ্নে তার দৃষ্টিভঙ্গি আজও সমান প্রাসঙ্গিক। একবিংশ শতাব্দীর এই দ্রুতগতির জীবনে তার লেখনী মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজের ভেতরকে নতুন করে আবিষ্কার করতে শেখায়। একের যে গণ্ডি, ব্যক্তিকেন্দ্রিকতার যে গণ্ডি, আমিত্বের যে গণ্ডি, সেখান থেকে মুক্ত হওয়া। তাকে যদি কেউ ধারণ করে, তার দর্শনকে যদি ধারণ করে, তাহলে এত হানাহানি থাকার কথা না। সঙ্গীত, চারুকলা, এই বিষয়গুলো যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জগতে নিজেকে তৈরি করতে এই বিষয়গুলো কতটা গুরুত্ব বহন করে তা তিনি বারবার বলে গিয়েছেন। এই ব্যস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা না, তিনি অনুভূতিও। যখন মন খারাপ হয় তখন তার গানই অনেকের মনে ভরসা জাগায়। গান, সুর, লয় এগুলো সব আমরা ভিতরে ধারণ করি। তার গল্প, উপন্যাস, ছোট গল্প বা কবিতা যেগুলোই আছে, এটা হাজার বছর ধরে বাঙালি বরণ করে যাবে। রবীন্দ্রনাথ সেই দীপশিখা, যিনি জ্বলে থাকেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভবে। বিভাজন ও অস্থিরতার এই সময়ে রবীন্দ্রনাথের দর্শন শেখায় সাহস, দেয় একাকী পথ চলার শক্তি। তার এই জন্মবার্ষিকীতে তাই একটাই প্রশ্ন, আসলে কি আমরা তাকে স্মরণ করি নাকি তাকে ধারণও করি? উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলাচলের ভরসা মেট্রোপথ আর বাঁশের সাঁকো। ঢাকা দক্ষিণে বর্ধিত 18 ওয়ার্ডে নেই নাগরিক সুবিধা, যান আর জনজটে ক্লান্ত রাজধানী। পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। দেশকে অস্থিতিশীল করতে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। মন্ত্রীদের নজর নিজ এলাকায়, উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামায়াতের। এবং হাম আক্রান্ত শিশুর নতুন আতঙ্ক, চিকেন পক্স। বাড়ছে সংক্রমণ, পরবর্তী জটিলতাও। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা।
এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন অজিত হোসেন। ধন্যবাদ আলিশা। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।